আমি সুচিত্রা। আমি একজন অল্প বয়সী খুব সুন্দরী ও তরুণী কাজের মাসি ছিলাম। প্রত্যেকদিন রাতে আমার মালিক নতুন নতুন মেয়েদেরকে নিজের ঘরের ভিতর নিয়ে ঢুকতো এবং প্রায় আধ ঘন্টা পরে ওই মেয়েরা যখন ঘর থেকে বের হতো তখন তারা কাঁদতে কাঁদতে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বের হতো। জানি না মালিক সেই ঘরের ভিতরে মেয়েদের সঙ্গে না জানি কি এমন করতো। আমি যখনই দেখতাম যে মালিকের ঘরের ভেতরে একটা করে মেয়ে ঢুকতো, তখনই আমার মনে কিন্তু অনেক রকম প্রশ্ন জাগতো যে মালিক ওই মেয়েদের সঙ্গে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে না জানি এমন কি করে? কেন ওই মেয়েরা মালিকের ঘরের ভেতর থেকে যখন বের হতো তখন তাদের চোখে জল থাকতো এবং তারা কেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো? এমনকি তাদের জামা কাপড়ও এলোমেলো হয়ে থাকতো। আমি তো কিছুই বুঝতে পারতাম না যে ওই ঘরের দরজার পেছনে আমার মালিক না জানি ওই মেয়েদের সঙ্গে এমন কি করতো। এমনকি সেদিনের পর থেকে আমি যখনই মালিকের বাড়িতে কাজ করতে যেতাম তখনই ওই ঘরের দরজার দিকেই কিন্তু তাকিয়ে থাকতাম আর ভাবতাম যে ওই মেয়েরা তো হাসি খুশি হয়ে মালিকের ঘরের ভিতরে ঢুকতো, কিন্তু যখন বের হতো কেন তাদের জামা কাপড় এলোমেলো হয়ে থাকতো ও তাদের চোখে কিন্তু জল থাকতো এবং তারা কেনই বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। আমাকে তো বাধ্যতামূলকভাবে লোকের বাড়িতে কাজ করতে হতো, কারণ আমরা এতটাই গরিব ছিলাম যে দুবেলা দুমুঠো খাবারের জন্য আমাকে লোকের বাড়িতে কাজ করতে হতো। তারপর সেদিন যখন মালিক ও মালিকের দূর সম্পর্কের আত্মীয় আমাকে ওই ঘরের ভিতরে ডাকে, তখন ঘরের ভিতরে গিয়ে আমার তো চোখ দুটো যেন কপালে উঠে যায়। কারণ মালিক ও মালিকের বন্ধু, তারা দুজন মিলে আমাকে যা করেছিল সেটা শুনে তো আপনাদেরও চোখে জল আসবে। আমি যখন মালকিনের বাড়িতে কাজ করতাম তখন মালিক ও মালকিন আমার সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করতেন। ভেবেছিলাম মালকিনের বাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়ে সেলাইয়ের কাজ শিখে নিলে আমাকে আর লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না। কিন্তু আমার সেই স্বপ্নটা তো স্বপ্নই থেকে গেছিল। আসলে আমার বাবা খুবই অসুস্থ মানুষ ছিলেন এবং আমার মা তো বাবার সেবা যত্নে পুরো দিন কাটিয়ে দিত। তাই বাধ্য হয়ে আমাকে বাবা ও মায়ের এবং নিজের পেট ভরার জন্য লোকের বাড়িতে গিয়ে কাজ করতে হতো। আমি তখন সবেই উচ্চ মাধ্যমিক পাস করেছি। গরিব হলেও অনেক কষ্ট করে আমি নিজের শিক্ষা অর্জন করেছিলাম। এদিকে মালকিনের বাড়িতে কাজ করতে আমার প্রায় 6 মাস হয়ে গেছিল। তারপর সেদিন সকালে প্রত্যেক দিনের মতোই আমি যখন মালিকের বাড়িতে যাই কাজ করতে, তখন দেখি একজন মোটা সোটা ও হাট্টাগাট্টা জোয়ান মানুষ, যার বয়স কাছাকাছি আমার ধারণা অনুযায়ী 45 বছর হবে। সেই লোকটা আমার মালিক ও মালকিনের সঙ্গে বসে গল্প করছিল। আমি যখন মালিকের বাড়িতে ঢুকলাম তখন মালিক ও মালকিন আমাকে দেখা মাত্রই ডেকে বললেন, দেখো সুচিত্রা, ইনি হচ্ছেন সন্দীপবাবু। ইনি আমাদের বাড়ির একজন খাস আত্মীয়। আমাদের এই আত্মীয় বিদেশ থেকে আমাদের বাড়িতে কিছু দিনের জন্য থাকতে এসেছে। তাই আজ থেকে কিন্তু সন্দীপ বাবুর দেখাশোনা তোকেই করতে হবে। আমি যেহেতু খুব অল্প বয়সী ছিলাম, তাই আমার মালিক ও মালকিন আমাকে বেশিরভাগ সময় তুই করেই ডাকতো বা তুই করেই কথা বলতো। মালকিনের কথা শুনে আমি খুশি খুশি মাথা নাড়িয়ে বলেছিলাম, মালকিন, আপনি একদম চিন্তা করবেন না। সন্দীপ বাবুর খেয়াল আমি ভালোভাবে রাখবো। ওই সময় আমার মনে হলো সন্দীপবাবু যেন খুব ভালোভাবে উপর থেকে নিচে পর্যন্ত আমাকেই ঘুরে ঘুরে দেখছেন। আমি তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চায়ের কাপগুলো তুলে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। কিন্তু রান্নাঘরে ঢোকার পরেও আমার নজর যখন রান্নাঘরের ওই ছোট্ট জানালার ফাঁক দিয়ে সন্দীপ বাবুর উপরে পড়ে, তখনও দেখি উনি তো আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে উনি কী কারণে আমার দিকেই ওইভাবে তাকিয়েছিলেন। এমনকি উনার তাকানোর হাবভাব দেখে আমার কিন্তু নিজেকেই ভীষণ অস্বস্তি বোধ লাগছিল। আমার কিন্তু মোটেও উনার তাকানোটা ভালো লাগেনি।
যেদিন থেকে সন্দীপবাবু মালিকের বাড়িতে থাকতে এসেছিলেন, সেদিন থেকে কিন্তু মালিকের বাড়িতে কাজ করতে আমার খুব অস্বস্তি বোধ লাগতো। কারণ জানি না কেন সন্দীপবাবু তো সারাক্ষণ আমার দিকেই তাকিয়ে থাকতেন। তারপর সেদিন সকালে যখন আমি মালিকের বাড়িতে কাজ করতে আসি, তখন দেখি ৪-৫ জন মেয়ে মালিকের বাড়িতেই বসেছিল। প্রথমে তাদেরকে দেখে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম মালিক হয়তো আমাকে বের করে দিয়ে আমার জায়গায় অন্য কোনো নতুন মেয়েকে কাজে রাখবেন। কিন্তু আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মেয়েদেরকে দেখছিলাম, তখন আমার মালকিন আমাকে এসে বললেন, সুচিত্রা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তুই গিয়ে প্রথমে আজকে রান্নাঘরের কাজকর্ম সেরে নে, আর এখন সন্দীপবাবুর ঘরে ঢুকবি না। আমি তখন মালকিনকে বললাম, মালকিন, আগে সবগুলো ঘর ঝাড় দিয়ে নি। মালকিন তখন আমাকে বললেন, না না, এখন ঘরগুলো ঝাড় দেওয়ার কোনো দরকার নেই। বিশেষ করে সন্দীপবাবুর ঘরটা আজকে তুই পরে ঘর ঝাড় দিবি, কারণ সন্দীপবাবু এখন ঘরের ভিতরে খুব জরুরি কাজকর্ম করছেন। তাই এখন সন্দীপবাবুর ঘর পরিষ্কার করার কোনো দরকার নেই। তুই গিয়ে প্রথমে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নে। আমি তো মালকিনের কথা শুনে মাথা নাড়িয়ে চুপচাপ রান্নাঘরে চলে এসেছিলাম। তারপর রান্নাঘরের জানালা দিয়ে আমি বারান্দার সব কিছুই দেখতে পাচ্ছিলাম। তারপর খানিক পরেই দেখলাম সন্দীপবাবুর ঘরের দরজা খুলে একটা মেয়ে কিন্তু বাইরে বেরিয়ে এলো। তখন মেয়েটাকে দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে গেছিলাম, কারণ মেয়েটার চুলগুলো এলোমেলো হয়েছিল, তার গায়ের জামা কাপড়ও ঠিক ছিল না, এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে সন্দীপবাবু ওই মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে এমন কি কাজ করছিলেন। তারপর সেদিন মালিকের ঘরের কাজকর্ম সেরে আমি যখন বাড়ি ফিরে আসছিলাম, ঠিক তখনই আমার মালিক ও মালকিন আমাকে বললেন, সুচিত্রা, কাল তোর বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি, কারণ তোর বাবার সঙ্গে খুব জরুরি কথা আছে। মালিক যখন আমার বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তখন আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ সেদিন সন্দীপবাবু আমাকে ডাক দিয়ে বলেছিলেন, সুচিত্রা, আমার জন্য ১ গ্লাস জল নিয়ে এসো। আমি যখন মালিকের কথা অনুযায়ী উনার জন্য ১ গ্লাস জল নিয়ে যাই, তখন জানি না কিভাবে পা পিছলে গিয়ে সন্দীপবাবুর গায়ে পড়ে গেছিলাম, এবং জলটাও সন্দীপবাবুর গায়েই পড়ে গেছিল। তখন আমি তাড়াতাড়ি সন্দীপবাবুর থেকে দূরে সরে গিয়ে ওনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিলাম, এবং মালিক ও মালকিনকে বলেছিলাম, আমি ইচ্ছে করে কিন্তু সন্দীপবাবুর গায়ে জল ফেলিনি। আমি তো পা পিছলে ভুল করে সন্দীপবাবুর উপরে পড়ে গেছিলাম। তখন আমার মালকিন হেসে বলেছিলেন, আরে বোকা মেয়ে, এতে এত বেশি ঘাবড়ানোর কি আছে? এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যা, তুই গিয়ে নিজের কাজ কর। তাই আমি ভেবেছিলাম হয়তো ওই ঘটনার জন্যই মালিক ও মালকিন আমার বাবাকে হয়তো ডেকে পাঠিয়েছেন। তাই আমি মালকিনকে বলেছিলাম, মালকিন, আমার যদি কিচ্ছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমার বাবাকে আমার ব্যাপারে এইসব কিছু বলবেন না, এবং আমাকে দয়া করে কাজ থেকেও বের করবেন না। আমি এবার থেকে আর কোনো ভুল ত্রুটি করব না। আমি মালিক ও মালকিনের সামনে ওই ঘটনার জন্য হাত জোড় করে ক্ষমাও চেয়েছিলাম। মালকিন তখন আমাকে বলেছিলেন, তোর এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তোকে কালকে তোর বাবাকে এই বাড়িতে ডেকে নিয়ে আসতে হবে। তোর বাবার সঙ্গে কিন্তু খুব জরুরি কথা আছে। তারপর সেদিন মালিক ও মালকিনের কথা অনুযায়ী আমি নিজের বাবাকে মালিকের বাড়িতে নিয়ে এসেছিলাম, এবং মালিক ও মালকিন ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে আমার বাবার সঙ্গে কথা বলেছিলেন। জানি না তারা আমার বাবার সঙ্গে এমন কী কথা বলেছিল, কারণ মালিক ও মালকিনের সঙ্গে কথা বলার পরে যখন থেকে আমার বাবা বাড়ি ফিরেছিল, তখন থেকে সে অনেক খুশি ছিল। এমনকি খুশিতে আমার বাবা তো নাচতেও শুরু করেছিল। তারপর মা যখন বাবার কাছে তার এত খুশির কারণটা জানতে চেয়েছিল, তখন আমার বাবা যা বলেছিল সেটা শুনে তো আমিও অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ মালিক ও মালকিন তো সন্দীপবাবুর সঙ্গে আমার বিয়ের কথা বলেছিল, এবং সন্দীপবাবু যেহেতু বিদেশে থাকতো, তাই আমার বাবা ও মা তো এটা শুনে খুব খুশি ছিল যে সন্দীপবাবুর মতো একজন এনআরআই ছেলে ও এত ধনী ছেলে আমাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু সেদিন আমি বাবা ও মাকে বলেছিলাম যে সন্দীপবাবুর বয়স তো আমার চাইতে অনেক বেশি। তখন আমার বাবা আমাকে বুঝিয়ে বলেছিল যে আমার নাকি অনেক সৌভাগ্য যে আমার বিয়ে সন্দীপবাবুর মতো একজন এত বড়লোক মানুষের সঙ্গে হবে,
এবং বাবার যেহেতু আমার ভালো ঘরে বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না, তাই সে এই সম্বন্ধটা নিজের হাত থেকে যেতে দিতে চায়নি। বাবার কথা শুনে সেদিন থেকে তো আমিও মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে একটা রাজকুমার আমাকে নিজের রাজকুমারী বানিয়ে নিয়ে যাবে। কিন্তু তারা বিয়েতে একটা শর্ত রেখেছিল। সেই শর্তটা ছিল যে এই বিয়েতে নাকি আমার বাবা মা কাউকে নেমন্তন্ন করতে পারবে না। এবং বাবা যখন এর কারণটা জানতে চেয়েছিল, তখন মালিক ও মালকিন বলেছিল যে তারা নাকি অনেক বড় লোক, তাই আমাদের আত্মীয় স্বজনেদের সঙ্গে তারা নাকি খাপ খাওয়াতে পারবে না। সেই জন্য তারা এই বিয়েতে আমাদের আত্মীয় স্বজনেদের নেমন্তন্ন করতে বারণ করেছিল। আমার বাবা তো মালিক ও মালকিনের সব শর্ত মানতে রাজি ছিল, কারণ বাবা আমাকে ও মাকে বলেছিল সন্দীপবাবু চাইলে তো ভালো ভালো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারত, কিন্তু সন্দীপবাবু যেহেতু আমাকে পছন্দ করেছেন সব কিছু জেনে শুনেও, তাই আমার বাবা সন্দীপবাবুর সব শর্ত মানতে রাজি ছিল। তারপর আমিও এটা ভেবে খুব খুশি ছিলাম যে সন্দীপবাবুর বয়স বেশি হলেও আমার তো উনার মতো একজন ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হতে চলেছে। তারপর বিয়ের কথা পাকা হওয়ার ৭ দিনের মধ্যেই কিন্তু আমার সন্দীপবাবুর সঙ্গে বিয়ে হয়। এবং সন্দীপবাবু যেহেতু আরব দেশ থেকে এই দেশে মোট ১ মাসের ছুটিতে এসেছিলেন, তাই উনি ১ মাস আমার মালিক ও মালকিনের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বিয়ের পরে আমাকেও মালিক ও মালকিনের বাড়িতেই যেতে হয়েছিল। তারপর বিয়ের পরে আমি আর এটা ভাবিনি যে আমার বিয়ে তো একজন বয়স্ক লোকের সঙ্গে হয়েছিল। আমি তখন এটাই ভেবেছিলাম যে আমার একটা ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে এবং আমাকে আর লোকের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে না। তারপর বিয়ের দিন আমি যখন ফুলশয্যার রাতে মাথায় ঘোমটা দিয়ে বিছানায় বসেছিলাম, তখন তো আমার মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ ছিল। ভেবেছিলাম বর আমাকে অনেক ভালোবাসবে, আমার খুব খেয়াল রাখবে। কিন্তু সন্দীপবাবু তো ঘরে আসা মাত্রই আমার সঙ্গে কিছু কথা না বলেই সরাসরি নিজের ইচ্ছেটা আমার সঙ্গে পূরণ করলেন। ওই সময় আমি খুব আশ্চর্য হয়েছিলাম আমার বয়স্ক বরের আমার প্রতি তার এত উগ্র ব্যবহার দেখে। ওই সময় মনে হচ্ছিল উনি হয়তো শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্যই আমার মতো একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথম রাতে বরের মতিগতি সব বুঝতে পারার পরে আমার তো সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু তাও আমি সবকিছু মেনে নিয়েছিলাম, এটা ভেবে যে যা হওয়ার তা তো হয়েই গেছে। পরের দিন সকালবেলা বরের জন্য যখন রান্নাঘরে চা করতে যাই, তখন মালকিন আমাকে দেখা মাত্রই বলেছিলেন, সুচিত্রা, তুই এখন রান্নাঘরে কি করছিস? রান্নাঘর থেকে বেরিয়ে আগে আমার ঘরটা পরিষ্কার কর। আমি তো মালকিনের কথা বলার ধরন দেখে খুব আশ্চর্য হয়েছিলাম, কারণ মালকিন তো আমাকে ওই বাড়ির বউ মনেই করেনি। সে তো আমাকে সেই আগের মতোই কাজের মাসেই ভাবত। এমনকি ওই বাড়িতে বরের সঙ্গে ৩-৪ দিন কেটে যাওয়ার পরে আমি যখন স্পষ্টভাবে বুঝতে পারি যে আমার মালিক ও মালকিন তো আমাকে এখনও কাজের মাসেই মনে করে, তখনও কিন্তু আমি তাদের ব্যাপারে এত বড় সত্যিটা জানতে বা বুঝতেই পারিনি। এমনকি যখন থেকে বিয়ে হয়ে আমি এই বাড়িতে এসেছিলাম, তখন থেকে আমার বর আমাকে কখনোই নিজের স্ত্রী রূপে মনেই করেনি। কারণ সে তো যখন তখন নিজের ইচ্ছে পূরণ করত এবং তার নিজের সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করাতো। যেমন তার জুতো পরিষ্কার করা, কাপড়-চোপড় পরিষ্কার করা ও আয়রন করা এবং বাড়ির বাকি সমস্ত কাজ তো আমাকেই করতে হতো। এবং বিয়ের ৭ দিন পরে আমার আর এটা বুঝতে বাকি থাকেনি যে তারা সবাই তো আমাকে কাজের মাসেই মনে করত। এবং রাত হতে আমি যেই অবস্থাতেই থাকি না কেন, আমার বর আমার হাত ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে গিয়ে নিজের ইচ্ছেটা শুধু পূরণ করত। এমনকি দিন দিন আমি এতটাই বেশি দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছিল। তারপর এইভাবে যখন ১ মাস কেটে যায়, তারপর একদিন হঠাৎ করে আমার বর আমার হাতে একটা কাগজ রেখে দিয়ে বলল সে নাকি আমাকে তালাক দিয়েছে। হঠাৎ করে তালাকের নাম শুনেই তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে বরের হাতে পায়ে ধরে বললাম, আপনি এটা কি বলছেন? আপনি আমাকে ডিভোর্স দিতে পারেন না। আমি আপনার স্ত্রী। আর আমি এমন কি দোষ করেছি যার জন্য আপনি হঠাৎ করেই আমাকে ডিভোর্স দিয়েছেন? তখন আমার বয়স্ক বর যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ বর তখন বলেছিল, তোর সঙ্গে আমার মন ভরে গেছে, তাই তোকে আমি ডিভোর্স দিলাম। সেদিন আমার বর যখন বাড়ি এসে ওই কাগজটা আমার সামনে রেখে দিয়ে জোর জবরদস্তি
ওই কাগজে আমার আঙুলের ছাপ নিয়েছিল এবং আমার আঙুলের ছাপ নেওয়ার পরে সে আমাকে সত্যি কথাটা বলেছিল যে সে নাকি আমাকে ডিভোর্স দিয়েছে। তারপর তারা সবাই মিলে আমাকে ওই ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়। আমার অনেক কাকুতি মিনতি করার পরেও আমার বর ও মালকিন আমাকে তাদের ঘরে থাকার জায়গা দেয়নি। এমনকি বর যেদিন আমাকে ডিভোর্স দিয়েছিল তার পরের দিন সকালেই সে আরব দেশ চলে গেছিল। আমাকে তার নিজের সঙ্গে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, সে তো আমাকে তালাক দিয়েছিল। সেদিন তারা যখন আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আমি বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে আবার আমার বাবার বাড়িতেই ফিরে এসেছিলাম। বাবার বাড়িতে ফিরে আসার পরে আমার বাবা মা তো সব কিছু জানার পরে আমাকে বলেছিল তারা এইভাবে তোকে বাড়ি থেকে বের করতে পারে না, দরকার হলে আমরা জামাইয়ের সঙ্গে কথা বলবো। তারপর আমার বাবা যখন মালিক ও মালকিনের বাড়ি গিয়েছিল আমার বরের সঙ্গে কথা বলতে, তারপর বাবা যখন মালিকের বাড়ি থেকে ফিরে আসে তখন বাবার মুখ থেকে সত্যি কথাটা শুনে তো আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার বর নাকি আমাকে ডিভোর্স দিয়ে আরব শহরে চলে গেছিল এবং সে সত্যি শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্যই আমাকে বিয়ে করেছিল, আর কিচ্ছু নয়। সেদিন মালিকের বাড়ি থেকে ঘুরে আসার পরে কিন্তু আমার বাবা অন্যরকম হাবভাব ছিল। বাবা মালিকের বাড়ি থেকে ঘুরে আসার পরে আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমি ও আমার মা আমরা দুজনেই কিন্তু খুবই আশ্চর্য হয়েছিলাম। একে তো আমার সঙ্গে অত কিছু হয়ে যাওয়ার পরে আমি অনেক বেশি মানসিক চাপে ছিলাম। আমার তো আর কিছুই ভালো লাগছিল না। কারণ মানুষ কতটা নিচু মনের হতে পারে যে কিনা শুধুমাত্র নিজের চাহিদা ও ইচ্ছেটা পূরণ করার জন্য আমার মতো একজন গরিব ও অসহায় মেয়ের জীবনটাকে নষ্ট করেছিল। এদিকে আমার বাবা বাড়িতে এসে আমাকে বলেছিল, দেখ সুচিত্রা, যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই মন খারাপ করে আর কোনো লাভ নেই। তাই আমি তোর এবার একটা ভালো ঘরে বিয়ে দিব। আমার বাবা যখন আমার দ্বিতীয় বিয়ের কথা বলেছিল তখন আমি কিন্তু পরিষ্কারভাবে বাবাকে বলেছিলাম যে আমি আর দ্বিতীয় বিয়ে করব না। এমনকি আমার মাও তখন বাবাকে বলেছিল, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়েটা এখন কতটা কষ্টে আছে, আর তুমি আবার ওর দ্বিতীয় বিয়ের কথা বলছো? আরে, ওর দিকটা একবার ভেবে দেখেছো? বাবা তখন ওই সময় আমার মাকে বলেছিল, দেখো, আমি অনেক অসুস্থ মানুষ। আমি যে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তার ঠিক নেই। তাই আমি যা করছি আমার মেয়ের ভালোর জন্যই করছি। তাই আমি আমার মেয়েকে এই অবস্থায় দেখতে পারবো না। ওই জন্য আমি চাই যে আমার মেয়ে যাতে সামনের দিকে এগিয়ে যায়। তাই আমি তার দ্বিতীয় বিয়ে দিতে চাই। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের বাবা আমার জীবনটাকে শেষ করে দিবে। তারপর আমার বাবা আবার একটা বয়স্ক লোকের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে পাকা করে। তারপর বিয়ে পাকা হওয়ার ২ দিন পরে আমি ও মা বাবার ব্যাপারে যে সত্যি কথাটা জানতে পারি, সেই সত্যি কথাটা জানতে পেরে তো আমাদের পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। আমার মা যখন সেদিন তার ওই পুরাতন সিন্দুকটা খুলেছিল বিয়ের কিছু জিনিসপত্র বের করার জন্য, তখন দেখে যে ওই সিন্দুকের ভিতরে কাপড়ের তলায় অনেকগুলো টাকার বান্ডিল রাখা ছিল এবং আমাদের ধারণা অনুযায়ী সেখানে কিন্তু প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকা ছিল। মা তো অতগুলো টাকা দেখার পরে যখন আমাকে ডাকে তখন আমিও কিন্তু অতগুলো টাকা দেখে চমকে উঠেছিলাম। তারপর বাবা যখন বাড়ি ফিরে আসে তখন মা ওই টাকার ব্যাপারে আমার বাবাকে জিজ্ঞেস করেছিল। বাবা তো প্রথমে সত্যি কথা বলতে রাজি ছিল না, কিন্তু আমার মা যখন আমার বাবার উপরে অনেক বেশি চাপের সৃষ্টি করে তখন বাবা বাধ্য হয়ে আমার মাকে কিন্তু চিৎকার করে বলেছিল সে নাকি এবার ৩ লক্ষ টাকার বিনিময়ে আমাকে ১ মাসের জন্য আমার এই দ্বিতীয় হবু বরের কাছে বিক্রি করেছে। ঠিক সেইভাবেই যেভাবে আমার প্রথম বর ১ লক্ষ টাকার বিনিময়ে আমাকে ১ মাসের জন্য বিয়ে করেছিল, শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণ করার জন্য। এবং এবারও আমার বাবা যেই লোকটার সঙ্গে আমার বিয়ে পাকা করেছিল সেই লোকটাও একজন এনআরআই ছিল।
তারপর বাবার মুখ থেকে সত্যি কথা শোনার পরে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। আমার নিজের বাবা কিভাবে শুধুমাত্র টাকার জন্য আমার জীবনটাকে নষ্ট করতে পেরেছিল, আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না। তারপর আমার মা যখন বাবার কাছে এর সত্যি কারণটা জানতে চেয়েছিল যে কেন বাবা আমার সঙ্গে এই রকম করেছিল, তখন বাবা বলেছিল, আমি একটা অসহায় মানুষ, আমার কাছে সামর্থ্য নেই যে আমি আমার একমাত্র মেয়ের ভালো ঘরে বিয়ে দিব। তাই আমি এইভাবে মেয়ের বিয়ে দিয়ে টাকার জোগাড় করছিলাম। ভেবেছিলাম আগের টাকা এবং এবারের টাকা মিলিয়ে আমার মেয়ের একটা ভালো ঘরে এবার বিয়ে দিব। আমি যা করেছি আমার একমাত্র মেয়ের ভালোর জন্যই করেছি। এই বলে আমার বাবা তো আমার পা ধরে কাঁদতে শুরু করেছিল এবং আমার কাছে হাত জোড় করে বলেছিল, মা, আমি তোর একজন অসহায় বাবা। আমার মতো লাচার ও অসহায় বাবা হয়তো এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু আমি বাধ্য হয়ে তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এই পাপ কাজটা করেছি। আমাকে ক্ষমা করে দে মা। বাবার মুখ থেকে সব কিছু সত্যি কথা শোনার পরে বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, তুমি নিজেকে একদম অসহায় মনে করবে না। আর আমি তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না। তাই আমার বিয়ে নিয়ে একদম চিন্তা করবে না। আসলে যারা বিদেশ থেকে নিজের দেশে কিছুদিনের জন্য ফিরে আসে, তারা কিন্তু এইভাবে আমাদের মতো গরিব মেয়েদের কিছুদিনের জন্য লক্ষ লক্ষ টাকার লোভ দিয়ে চুক্তি করে বিয়ে করে। তারপর তাদের যখন মন ভরে যায় তখন তারা আবার বিদেশে ফিরে চলে যায় এবং আমার সঙ্গেও সেটাই হয়েছিল। কিন্তু আমার বাবা ভেবেছিল এইভাবে ২-৩ জন এনআরআই লোকের সঙ্গে বিয়ে দিয়ে টাকা জোগাড় করে আমার একটা ভালো ঘরে বিয়ে দেবে। কিন্তু আমার বাবা তো এটা বুঝতেই পারেনি যে ভালো ঘরে বিয়ে দেওয়ার চক্করে যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এবং এই কথাটা আমার বাবা কিন্তু অনেক পরে বুঝতে পেরেছিল। যাই হোক, এখন আমি আর লোকের বাড়িতে গিয়ে কাজ করি না। আমার প্রথম বিয়ের যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে কিন্তু আমি নিজের বাড়িতেই একটা ছোট্ট মুদিখানার দোকান করেছি এবং সেই দোকানে আমি ও মা থাকি এবং আমাদের দোকানটাও এখন বেশ ভালোই চলছে। এখন ওই দোকান থেকেই আমাদের সংসার চলে এবং আমার যেই লোকটার সঙ্গে দ্বিতীয় বিয়ে পাকা হয়েছিল, বাবা সেই টাকাটা কিন্তু ওই এনআরআই লোকটাকে ফেরত দিয়েছিল। এখন আমি আমার বাবা-মাকে নিয়ে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।